এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে নিউক্লিওটাইড সম্পর্কে, নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয় সেটা দেখেছি, এবং একটি 6 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে কী করে নিউক্লিওটাইডগুলি পরপর ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হতে পারে। এই পর্বে দেখব যে কী করে নিউক্লিওটাইডগুলো পরপর ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়ে যে নিউক্লিক অ্যাসিড, সে ডিএনএ হোক বা আরএনএ, তার যে প্রাইমারি স্ট্রাকচার সেটা গঠন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নিউক্লিওটাইড গুয়ানিন। এটি গুয়ানিন নিউক্লিওটাইড। এটির সঙ্গে পরবর্তী অপর একটি গুয়ানিন দেখতে পাচ্ছি, যেটি বড় আকারে দেখানো হচ্ছে। এই গুয়ানিন নিউক্লিওটাইডটি পরবর্তীতে যুক্ত হবে। দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে যুক্ত হওয়ার জন্য। এখানে লক্ষ্য করো, প্রথম যে নিউক্লিওটাইডটি এটি একটি ডিঅক্সিরাইবোজ সুগার। দেখতে পাচ্ছি এই যে এখানে অক্সিজেন নেই এই কার্বন পরমাণুটিতে, তাহলে এটি অবশ্যই ডিঅক্সিরাইবোজ। অর্থাৎ এখানে আমরা যে স্ট্র্যান্ডটি, শৃঙ্খলটি তৈরি হবে সেটি বুঝতে পারছি অবশ্যই ডিএনএর হবে। এখানে যদি আমরা রাইবোজ সুগারের নাম্বারিং দেখি তাহলে এটা হবে 1' কার্বন, এটা 2' কার্বন, এটা 3' এবং এটা 4' এবং এই কার্বনটি হবে 5' কার্বন, এবং 5' কার্বনে দেখতে পাচ্ছি একটি ফসফেট যুক্ত আছে। এভাবে পরবর্তী সেকেন্ড যে নিউক্লিওটাইডটি, অর্থাৎ এটির যে 5' কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বনের সঙ্গে যুক্ত যে ফসফেটটি, সেটি পূর্ববর্তী যে নিউক্লিওটাইড তার 3' কার্বনের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে যুক্ত হলো। এখানে বুঝতে পারছি তাহলে আমরা যে পূর্ববর্তী যে 3' কার্বন তার সঙ্গে পরবর্তী 5' কার্বনের ফসফোডাইএস্টার বন্ডিং তৈরি হলো, ফসফো বন্ড ফর্ম হলো। এর আগে একটি 6 সেকেন্ডের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই বন্ডিংটা কিভাবে হয়। এবার দেখব পরবর্তী অপর একটি নিউক্লিওটাইড কিভাবে যুক্ত হচ্ছে। অপর একটি নিউক্লিওটাইড দেখতে পাচ্ছি আমরা সাইটোসিন যুক্ত হচ্ছে। একইভাবে এই সাইটোসিনের এখানে যে দেখতে পাচ্ছি আমরা যে সাইটোসিনের এই যে ফসফেট গ্রুপটি, যেটি 5' কার্বনে আছে, এটি এবার যুক্ত হবে ঠিক এরকম জায়গায় পূর্ববর্তী যে ডিঅক্সিরাইবোজ সুগার তার 3' কার্বনের সঙ্গে। আমরা দেখি, দেখতে পাচ্ছি আমরা নেক্সট সাইটোসিনটি যুক্ত হলো। একইভাবে পরপর যুক্ত হয়ে যাচ্ছে। এখানেও দেখতে পেলাম এটি 1, 2', 3' এবং পরবর্তী যে নিউক্লিওটাইডের 5' কার্বনের সঙ্গে যুক্ত ফসফেট ডাইফসফেট ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হলো। অপর একটি নিউক্লিওটাইড থাইমিন আবার একইভাবে যুক্ত হচ্ছে। এইভাবে আমরা দেখলাম যে একটি যখন নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, সে ডিএনএ হোক বা আরএনএ হোক, তার যে সিম্পল লিনিয়াস যে স্ট্রাকচারটি, এটি তৈরি করার জন্য দেখতে পাচ্ছি আমরা সুগার আর ফসফেটের একটা ব্যাকবোন প্রয়োজন। সুগার পরপর যুক্ত থাকছে, সুগার নেক্সট একটি সুগার, মাঝে থাকছে কি একটি ফসফোডাইএস্টার বন্ডিং, পরবর্তীতে আবার একটি ফসফোডাইএস্টার বন্ডিং এবং পরবর্তী অপর একটি সুগারের সঙ্গে যুক্ত থাকছে। এইভাবে সুগার ফসফেট এই রূপে যে ব্যাকবোন, ডিএনএ হোক বা আরএনএ, তার যে ব্যাকবোন সেটি তৈরি হচ্ছে। আরএনএ হলে কেবলমাত্র ফারাক থাকবে এটুকুই যে সুগারটি রাইবোজ সুগার হবে, অর্থাৎ এই যে 2' কার্বন সেখানে একটি অক্সিজেন থাকবে, ডিঅক্সি রাইবোজ হবে না আরএনএ হলে। এবার লক্ষ্য করো, প্রতিটি ক্ষেত্রে
প্রতিটি ক্ষেত্রেই যে ডিএনএ স্ট্র্যান্ড, ডিএনএ বা আরএনএ স্ট্র্যান্ড লিনিয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যাকবোনটা আমরা বুঝলাম যে ফসফেট, সুগার, সুগার এবং ফসফেট, এটি ফসফেট ফসফোডাইএস্টার বন্ড তৈরি করছে যে ফসফেটটি, তারপর সুগার, আবার ফসফেট, আবার সুগার, আবার ফসফেট, এইভাবে তৈরি হচ্ছে। এবং দেখো দুই প্রান্তের ক্ষেত্রে যে দুটি রাইবোজ বা ডিঅক্সি রাইবোজ যাই হোক না কেন, যে সুগার দুটি থাকছে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করবে যে একটি প্রান্তের যে রাইবোজ সুগার তার যে 5' কার্বন এটি ফ্রি অবস্থায় থাকবে, খুব স্বাভাবিক। যেটি লাস্টের এক প্রান্তের এই যদি শৃঙ্খলটি হয় তাহলে এক প্রান্তের যে সুগার তার যে 5' প্রান্তটি সেটি তো অন্য কোনো নিউক্লিওটাইড পাচ্ছে না, তার ফলে সে ফ্রি অবস্থায় থাকবে। এই যে প্রান্তটি এটিকে বলা হবে 5' এন্ড। এবং অপর যে প্রান্ত সেই প্রান্তের এক্ষেত্রে লক্ষ্য করো এই যে 1', 2', 3'। এখানে কেবলমাত্র দেখানো হচ্ছে 1, 2, 3, 4টি নিউক্লিওটাইডের মাধ্যমে, কিন্তু একটি স্ট্র্যান্ডে কয়েক হাজার থেকে কয়েক বিলিয়ন পর্যন্ত এরকম নিউক্লিওটাইড থাকতে পারে। এই যে লাস্টের অন্য প্রান্তটির যে 3' যে কার্বনটি সেটিতে এরকম ফ্রি অক্সিজেন নয়, হয় হাইড্রক্সিল থাকবে, নতুবা মূলত 3'-এর ক্ষেত্রে হাইড্রক্সিলই থাকে, নতুবা একটি ফসফেট যুক্ত থাকবে। এই প্রান্তটিকে বলা হবে সেই কারণে 3' এন্ড। তার মানে একটি নিউক্লিক অ্যাসিডের আমরা দুটো প্রান্ত পাবো, একটি হচ্ছে 5' এন্ড এবং অপরটি হচ্ছে 3' এন্ড। এইরূপে একটি নিউক্লিক অ্যাসিডের যে ব্যাকবোন সেটি তৈরি হয়, প্রাইমারি স্ট্রাকচারটি তৈরি হয়। আমরা দেখব এবার সেকেন্ডারি স্ট্রাকচার। যে কোনো নিউক্লিক অ্যাসিডের সেকেন্ডারি স্ট্রাকচার গঠনের সময় যেমন আমরা প্রোটিনের ক্ষেত্রে দেখেছিলাম যে একাধিক পলিপেপটাইড চেন দরকার হয়েছিল, ঠিক সেরকম এক্ষেত্রে একটি নিউক্লিওটাইডের যে শৃঙ্খল তার সঙ্গে অপর একটি নিউক্লিওটাইডের শৃঙ্খল এক্ষেত্রে প্রয়োজন হবে। বিশেষ করে ডিএনএর ক্ষেত্রে এরকম সেকেন্ডারি স্ট্রাকচার দেখতে পাই আমরা, যেটিকে ডিএনএ ডাবল হেলিক্স বলা হয়। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1853 খ্রিস্টাব্দে ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার বা ডিএনএ দ্বিতন্ত্রী মডেল সেটিকে আবিষ্কার করেন। সরি, এটি 1800 নয়, 1953 হবে। ডিএনএ ডাবল হেলিক্সে আমরা দেখতে পাবো দুটো ডিএনএর যে স্ট্র্যান্ড সেটি তৈরি হবে এবং পরস্পর নির্দিষ্ট বেস পেয়ারিং এর মাধ্যমে হাইড্রোজেন বন্ড তৈরি করে একটি পেঁচানো সিঁড়ির মতো গঠন তৈরি করবে। আমরা এটাকে মলিকুলার লেভেলে দেখি। আগে একটি সিঙ্গেল স্ট্র্যান্ড আমরা তৈরি করে ফেলি। এটি একটি ডিঅক্সিরাইবোজ শর্করা আমরা আঁকার চেষ্টা করি। এইচ, এটি 1 নম্বর 1' কার্বন, তাহলে এখানে যে কোনো একটি নাইট্রোজেন বেস আমরা মনে করলাম অ্যাডিনিন যুক্ত আছে। এখানে 3' কার্বন, অক্সিজেন থাক, H CH2 ডবল বন্ড O OH। তাহলে আমরা বুঝতে পারছি এটি 5' কার্বনের 5' এন্ড। পরবর্তী অপর একটি ডিঅক্সিরাইবোজ আঁকছি আমরা 1' কার্বনে, মনে করলাম এখানে যুক্ত আছে গুয়ানিন। H H2 O, এখানে ফসফরাস। এই যে 3' পূর্ববর্তী 3' কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, এটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয়ে গেল। অপর একটি ডিঅক্সিরাইবোজ সুগার করলাম, এখানে সাইটোসিন আছে H H।
ফসফেট, এই অংশটি হচ্ছে পি। লক্ষ্য করো তাহলে এটি একটি স্ট্র্যান্ড হলো, যেটির এই প্রান্তটি হচ্ছে 5' এন্ড এবং এই প্রান্তটি হচ্ছে 3' এন্ড, 3' হাইড্রক্সিল এন্ড। এখানে ফসফেট যুক্ত করলাম না। এবার অপর একটি স্ট্র্যান্ড আমরা আঁকার চেষ্টা করব। এক্ষেত্রে স্ট্র্যান্ডটি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হবে, অর্থাৎ বেস পেয়ারিং তৈরি করার জন্য এর ঠিক পরিপূরক বেস অপর স্ট্র্যান্ডটিতে থাকবে। লক্ষ্য করো এর যে অপর স্ট্র্যান্ডটির যে ডিঅক্সিরাইবোজ সুগার, তার যে বোট ফর্ম সেটি উল্টো হবে। আমরা এইভাবে মনে রাখতে পারি যে নৌকা আকৃতির একটি গঠন, যেটিকে উল্টো করে আঁকতে হবে এদিকে নিজেদের সুবিধার্থে। তার ফলেই এই যে কমপ্লিমেন্টারি বেস, এইটা 1' কার্বন হয়ে যাবে এবং 1' কার্বনটিকে স্বভাবতই এদিকে অ্যাডিনিন থাকলে তার যে কমপ্লিমেন্টারি বেস সে অবশ্যই থাইমিন, এবং এই অ্যাডিনিন ও থাইমিনের মাঝে দুটো হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে। এটা 1', 2', এখানে HH, একটা H, OH, এটি 3' কার্বন এবং এখানে CH2O, এটি 5' কার্বন। লক্ষ্য করার বিষয় হলো এখানে যে স্ট্র্যান্ডটি আছে তার শুরু হচ্ছে 5' এন্ড দিয়ে, কিন্তু অন্য স্ট্র্যান্ডটি শুরু হচ্ছে 3' এন্ড দিয়ে। অর্থাৎ এই স্ট্র্যান্ডটির যে অভিমুখ সেটি হবে 5' থেকে 3' এর দিকে। অপর যে স্ট্র্যান্ডটি তৈরি হবে আমরা দেখতেই পাবো সেটির অভিমুখ হবে 3' থেকে 5' এর দিকে। সেই কারণে ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড সেটিকে বলা হয় অ্যান্টি প্যারালাল, পরস্পর বিপরীতমুখী। আমরা গঠনটিকে কমপ্লিট করব। অপর একটি ডিঅক্সিরাইবোজ, 1' কার্বন, আর এখানে গুয়ানিনের সম্মুখে তৈরি হচ্ছে যে নিউক্লিওটাইড বেসটি যুক্ত হবে গুয়ানিনের কমপ্লিমেন্টারি বেস সাইটোসিন। গুয়ানিন সাইটোসিনের মাঝে আমরা জানি যে 3টে হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে। আমি পরে দেখাচ্ছি মলিকুলার লেভেলে যে বন্ডিংগুলো কিভাবে তৈরি হচ্ছে। এখানে যেদিকে নাইট্রোজেন বেসটি আছে সেটি 1' কার্বন, 1', এটি 2' হাইড্রোজেন হবে, 3' H, ওই যে ও থাকবে এবং পূর্ববর্তী যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হবে 5', 3' এর মাঝে, ডবল বন্ড ও একইভাবে H, H2। পরবর্তী অপর একটি রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অবশ্যই অপর একটি ডিঅক্সিরাইবোজ আমরা অঙ্কন করছি। এটি 1' কার্বন, কার্বনের সি এর অভিমুখে অবশ্যই জিসি, 3টি হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে, 1', তারপর 2', হাইড্রোজেন এবং এটি 3'। তাহলে এখানে থাকবে অক্সিজেন এবং এটির সঙ্গে ফসফোডাইএস্টার বন্ডিং তৈরি হচ্ছে, ডবল বন্ড। এখানে H, CH2O, হয়েছে। তবে আমরা দেখতে পেলাম এখানে 3' এন্ডে শুরু হয়েছিল, অপর যে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড সেটি 3' এন্ডে শুরু হয়েছিল। 3' এন্ডটি ফাঁকা মুক্ত অবস্থায় ছিল
এবং শেষ হলো 5' ফসফেট দিয়ে, অর্থাৎ এর অভিমুখ হচ্ছে 3' থেকে 5' দিকে, আর এটার অভিমুখ হচ্ছে 5' থেকে 3' দিকে। সেই কারণে পরস্পরকে অ্যান্টি প্যারালাল বলা হয়। তাহলে এইভাবে ডিএনএ স্ট্র্যান্ড, যে দুটি স্ট্র্যান্ড পরস্পর হাইড্রোজেন বন্ডিং তৈরি করে সেকেন্ডারি স্ট্রাকচারটা তৈরি করে। এবার আমরা ডিএনএ যে সেকেন্ডারি কমপ্লিট স্ট্রাকচার সেটি দেখব। এখানে দেখানো হচ্ছে একটু আগে আমরা যেরকম দেখলাম যে ডবল স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ডের একটি 5' থেকে 3' দিকে অভিমুখ হলে অপরটি 5' থেকে 3'টা উল্টো দিকে হবে। নিচের দিকে 5' থাকছে এটা, আর উপরের দিকে 3' এন্ড। আমরা এই যে লেখা দেখতে পাচ্ছি 5' এন্ড, এটি 5' ফসফেট এন্ড, আর এর ক্ষেত্রে ঠিক উপরের দিকে 5' এন্ড দেখতে পাচ্ছি, আর নিচের দিকে 3' ফ্রি এন্ড দেখতে পাচ্ছি আমরা। পরস্পর অভিমুখে থাকছে এবং বেস পেয়ারিং, যে ওয়াটসন ক্রিকের বেস পেয়ারিং রুল, অর্থাৎ অ্যাডিনিনের সঙ্গে সবসময় থাইমিন যে নাইট্রোজেন বেস, সেটি দুটো হাইড্রোজেন বন্ডিং তৈরি করে মুখোমুখি অবস্থান করবে, এবং থাইমিনের সঙ্গে অ্যাডিনিন অবশ্যই, এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন জিসি এটি এবং জিসি, এভাবে বন্ডিং বেস পেয়ারিং তৈরি হবে। এবার আমরা দেখি একটি সেকেন্ডারি স্ট্রাকচার। ওয়াটসন ক্রিক যে কটি ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন তা হলো মূলত ভি ডিএনএ, এ, বি, সি, ডি এবং জেড ডিএনএ। এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটিভ স্ট্রাকচার ভি ডিএনএরই দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এই ভি ডিএনএর যে স্ট্রাকচারটি সেটি একটি রাইট হ্যান্ডেড কয়েল, একটা আমরা মনে করতে পারি এই বাম পাশের ছবিটিতে লক্ষ্য করো, যেটি একটি অদৃশ্য অ্যাক্সিসকে, অক্ষকে ঘিরে ঠিক ডান দিকে আবর্তিত অবস্থায় আছে। এই স্ট্রাকচারটির যে অংশগুলি আমরা দেখতে পাবো সেগুলি হলো যে স্ট্র্যান্ডটি খুব স্বাভাবিক সুগার ফসফেট এই ব্যাকবোন দিয়ে তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে ফসফেট সুগার, ফসফেট সুগার, গঠনটি একটি পেঁচানো সিঁড়ির মতো, এবং সিঁড়ির যে হাতল সেটি গঠিত হচ্ছে সুগার ফসফেট এই ব্যাকবোন দিয়ে, সুগার ফসফেট এইভাবে ব্যাকবোন দিয়ে গঠনটি তৈরি হচ্ছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে গোটা যে ডুপ্লেক্স, এটিকে ডিএনএ ডুপ্লেক্সও বলা হয়, এই ডুপ্লেক্সটির ব্যাস ডিএনএ ক্ষেত্রে মোটামুটি 2 ন্যানোমিটার মতো, এবং ডুপ্লেক্সটির যে গ্রুপ তৈরি করছে খাঁজ অংশটি, দু রকমের খাঁজ দেখতে পাবো। একটি খাঁজ একটু গভীর, সেটিকে মেজর গ্রুপ বলা হবে, একটু বেশি গভীর এবং ওয়াইডার, সেটিকে মেজর গ্রুপ বলা হবে। মেজর গ্রুপ হচ্ছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, মেজর গ্রুপ এই জায়গাটিকে আমরা বলতে পারি মেজর গ্রুপ। এই যে দেখানো হয়েছে, এই যে গ্রুপটি তৈরি হচ্ছে এটি মেজর গ্রুপ, এবং এই যে গ্রুপটি এটিকে বলা হচ্ছে মাইনর গ্রুপ, যেটি অপেক্ষাকৃত কম প্রশস্ত। এর যে দূরত্বটা, ডিস্টেন্সটা অনেকটা কম, কিন্তু এক্ষেত্রে যে মেজর গ্রুপ সেটার ক্ষেত্রে ডিস্টেন্সটা অনেকটা বেশি, ওয়াইডার গ্রুপ। এখানে দেখতে পাচ্ছি যে সিঁড়ির, যদি এটাকে পেঁচানো সিঁড়ি মনে করা হয় তাহলে যে সিঁড়ির ধাপ অংশ সেগুলি তৈরি হচ্ছে বেসগুলি পেয়ারিং, যে ওয়াটসন ক্রিকের বেস পেয়ারিং রুল অনুযায়ী। এই যে দেখতে পাচ্ছি আমরা গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ডিং তৈরি করেছে, আর অ্যাডিনিন থাইমিন যেখানে আছে সেখানে 2টো হাইড্রোজেন বন্ডিং তৈরি করে আছে। একটা প্যাচ কমপ্লিট পাক দিতে ডিএনএ ডুপ্লেক্স যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় ডিএনএ পিচ বলা হয়, পিচ, PITCH, পিচ অফ এ ডিএনএ বলা হয়। এই পিচ বিভিন্ন ডিএনএ ক্ষেত্রে, ABCD বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। বিডিএনএ ক্ষেত্রে পিচ মোটামুটি 3.4 ন্যানোমিটার মতো, এবং এই একটি পিচ কমপ্লিট হওয়ার পর, একটি পাক কমপ্লিট হওয়ার পর তার মাঝে মোটামুটি 10টা একটু বেশি 10.4 মতো বেস পেয়ারিং, 10.4 BP বেস পেয়ারিং দেখতে পাওয়া যায়। এবার আমরা 3 প্রকার ডিএনএর একটু বৈশিষ্ট্যগত পার্থক্য দেখব, বিডিএনএ, জেডডিএনএ এবং এডিএনএ। বিডিএনএ প্রতিটির ক্ষেত্রে কয়েলিং যে ফিচার সেটি যদি দেখি আমরা বিডিএনএ ক্ষেত্রে দেখব, বিডিএনএ হচ্ছে সবসময় রাইট
হ্যান্ডেড, এবং জেড ডিএনএ সবসময় হবে লেফট হ্যান্ডেড, যে কয়েল সেটি হবে লেফট হ্যান্ডেড। এটি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য ভিডিএনএ এর সঙ্গে জেড ডিএনএ কেবলমাত্র লেফট হ্যান্ডেড হয়, আর এডিএনএ বা অন্যান্য যে ডিএনএগুলো সেগুলো সবই রাইট হ্যান্ডেড। এরপরে দেখো পিচ, অর্থাৎ একটি পূর্ণ পাক নিতে যে দূরত্ব অতিক্রম করে সেটি ভিডিএনএ ক্ষেত্রে আমরা দেখলাম একটু আগে 3.4 ন্যানোমিটার, জেড ডিএনএ ক্ষেত্রে সেটি হবে 4.5 ন্যানোমিটার, এবং এডিএনএ ক্ষেত্রে সেটি হবে 2.8 ন্যানোমিটার। অর্থাৎ এটি দেখতে পাচ্ছি পিচ সর্বাপেক্ষা বেশি জেড ডিএনএ এর ক্ষেত্রে। বেস পেয়ারিং পার টার্ন, বিপি, বেস পেয়ারিং বিপি পার টার্ন, অর্থাৎ এক পাক নিতে যে পরিমাণ বেস পেয়ারিং হবে সেটি ভিডিএনএ এর ক্ষেত্রে হবে 10.4 বিপি মতো, জেড ডিএনএ এর ক্ষেত্রে 12 এবং এডিএনএ এর ক্ষেত্রে 11। ডায়ামিটার অর্থাৎ ব্যাস, আমরা বিডিএন এর ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব বিডিএন এর ব্যাস 2 ন্যানোমিটার, জেড ডিএনএ যদি দেখি 1.8 ন্যানোমিটার, এবং এডিএন এর ক্ষেত্রে 2.6 ন্যানোমিটার। এবার আমরা দেখব ওয়াটসন ক্রিকের যে বেস পেয়ারিং রুল, সেটি বেস পেয়ারিং রুল অনুযায়ী অ্যাডিনিন সবসময় থাইমিনের সঙ্গে বেস পেয়ারিং করবে এবং পরস্পর দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকবে। সেই কারণে অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি বেস থাইমিন এবং একইভাবে থাইমিনের অ্যাডিনিন। আর অন্যদিকে গুয়ানিন সবসময় বেস পেয়ারিং হবে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, এক্ষেত্রে 3টে হাইড্রোজেন বন্ধনী গঠন হবে, এবং সেই কারণেই যেহেতু এক্ষেত্রে গুয়ানিন সাইটোসিনের মাঝে 3টে হাইড্রোজেন বন্ডিং দেখতে পাওয়া যায় এবং অ্যাডিনিন থাইমিনের মাঝে 2টো হাইড্রোজেন বন্ডিং দেখতে পাওয়া যায়, তাই অবশ্যই যে ক্ষেত্রে যে সমস্ত ডিএনএতে গুয়ানিন সাইটোসিন বেশি থাকবে তার গঠন তুলনামূলকভাবে যে ডিএনএতে অ্যাডিনিন থাইমিন থাকবে বেশি তার তুলনায় বেশি স্টেবল হবে। অর্থাৎ যে দুটো স্ট্র্যান্ড আরও বেশি গুয়ানিন সাইটোসিন বেশি পরিমাণে যুক্ত হলে তারা আরও বেশি শক্তিশালীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। আমরা প্রথমে দেখব অ্যাডিনিন থাইমিনের সঙ্গে বন্ডিংটা দেখব। এন সি ডবল বন্ড অক্সিজেন, এটি থাইমিন, এখানে একটি মিথাইল গ্রুপ থাকবে, এখান থেকে 1 নাম্বার 2 3 4 1 2 3 4 5 6, আচ্ছা এখানে হাইড্রোজেন ডবল বন্ড অক্সিজেন এবং এখানে একটি হাইড্রোজেন থাকবে। এটি একটি থাইমিন যে নাইট্রোজেন বেস, এবং এটি 1 নম্বর নাইট্রোজেন যেটি সেটির সঙ্গে খুব স্বাভাবিক যে ডিঅক্সিরাইবোজ সুগার এবং তার সঙ্গে আবার ফসফেট যুক্ত থাকবে। আমরা কেবলমাত্র দেখব যে নাইট্রোজেন বেসটির সঙ্গে কিভাবে হাইড্রোজেন বন্ডিংটি হয়। এটি যেহেতু থাইমিন পিরিমিডিন তাই এর সঙ্গে যে কমপ্লিমেন্টারি বেস আমরা জানি যে অ্যাডিনিন যুক্ত হবে। অ্যাডিনিনকে আঁকা যাক এন সি এন সি সি CH থাকবে একটি, আর এর সঙ্গে নাইট্রোজেন যুক্ত থাকবে এবং হাইড্রোজেন। এখানে এখান থেকে নাম্বারিং 1 2 ডবল বন্ড এবং এখানে ডবল বন্ড থাকবে 3 4 5 6 এবং এদিকে 7 8 9
এটা 7, 8 এবং 9। আচ্ছা, দেখা যাক এবার সি এই কার্বনের সঙ্গে একটি অ্যামাইনো গ্রুপ যুক্ত থাকে। আমরা জানি যে অ্যাডেনিন হলো 6 অ্যামাইনো পিউরিন, তাহলে অ্যামাইনো গ্রুপটিকে ভাঙলে আমরা এভাবে লিখতে পারি NH। সুবিধার্থে অন্য কালি ব্যবহার করলাম NH। এই যে অ্যামাইনো গ্রুপের এই হাইড্রোজেন এর সঙ্গেই এই অক্সিজেনটির থাইমিনের একটি হাইড্রোজেন বন্ডিং তৈরি হয় এবং এই 1 নম্বর যে নাইট্রোজেন তার সঙ্গে অপর যে হাইড্রোজেন বন্ডিং H বন্ড, এইভাবে দুটো H হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। আমরা বুঝতে পারলাম যে অ্যাডেনিন এবং থাইমিনের মাঝে কি করে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে। এখানে যদি অ্যাডেনিন হয় এখানে হাইড্রোজেন থাকবে, লক্ষ্য করার বিষয় এখানে হাইড্রোজেন থাকবে এবং এখানে একটা হাইড্রোজেনের, এটি যেহেতু 4টি যোজ্যতা, এখানে একটা হাইড্রোজেন থাকবে। এবার আমরা দেখলাম অ্যাডেনিন থাইমিনের মাধ্যমে কিভাবে দুটো হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে। এবার দেখব যে গুয়ানিন আর সাইটোসিনে কি করে 3টে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। আমরা আগে এই যে পিউরিন বেস, এটিকে গুয়ানিন যদি করতে হয় তাহলে কি করব আমরা, 2 নম্বর যে কার্বনটি সেটিতে অপর একটি অ্যামাইনো, এই হাইড্রোজেনটির পরিবর্তে একটি অ্যামাইনো গ্রুপ যুক্ত হবে। তাহলে এখানে N এবং NH2 হবে, তাহলে অপর একটি হাইড্রোজেন এবং হাইড্রোজেন। এক নম্বরে এই নাইট্রোজেনটিতে একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে এবং এই অ্যামাইনো গ্রুপটির একটু পরিবর্তন হবে। গুয়ানিনের ক্ষেত্রে এখানে অক্সিজেন যুক্ত থাকবে, ডবল বন্ড হয়ে অক্সিজেন যুক্ত থাকবে এবং এখানে খুব স্বাভাবিক একটি বন্ডিং থাকবে না। তাহলে এটি গুয়ানিন হয়ে গেল। এবার এই থাইমিন যে হাইড্রোজেন বেসটি, এটিকে আমরা গুয়ানিনের সঙ্গে সাইটোসিন হয়, কমপ্লিমেন্টারি বেস সাইটোসিন, তারা সাইটোসিনে রূপান্তরিত করবে। এটিকে সাইটোসিনে রূপান্তরিত করতে গেলে এই নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনটি এটি থাকবে না, খুব স্বাভাবিক। তাহলে এখানে যদি হাইড্রোজেনটি না থাকে তাহলে এই নাইট্রোজেন এবং এই কার্বন পরমাণুটির মধ্যে ডবল বন্ড তৈরি হয়ে যাবে এবং এই যে আমরা 4 নম্বরে যে অক্সিজেনটি দেখতে পাচ্ছিলাম এটিও থাকবে না এবং এই অক্সিজেনের পরিবর্তে এখানে একটি অ্যামাইনো গ্রুপ থাকবে। হাইড্রোজেন এই অবস্থায় যে জায়গাগুলিতে হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে সেটি হলো এই অ্যামাইনো গ্রুপটি এবং এই অক্সিজেনটির মাধ্যমে, এবং এই নাইট্রোজেনটি এই হাইড্রোজেনটির মধ্যে হাইড্রোজেন বন্ডিং এবং এই অক্সিজেন এবং এভাবে দেখতে পাচ্ছি গুয়ানিন এবং সাইটোসিনের মাঝে 3টি হাইড্রোজেন বন্ডিং তৈরি হলো। এরপর আমরা দেখব চারগফ ল। একটি ডিএনএর ক্ষেত্রে, প্রতিটি প্রজাতির ক্ষেত্রে কিন্তু মোট যে নাইট্রোজেন বেস, অর্থাৎ আমরা যদি ভাবি যে মোট অ্যাডিনিন থাইমিন, সেটি একটি প্রজাতির ক্ষেত্রে অ্যাডিনিন থাইমিন এবং গুয়ানিন সাইটোসিন যে যোগফল সেটা কিন্তু সর্বদাই একই রকম হবে। চারগফ ল। এই সূত্র অনুযায়ী দুটি ডিএনএ স্ট্র্যান্ডের যে অ্যাডিনিন এর পরিমাণ সেটা ইকুয়াল টু থাইমিন হবে এবং গুয়ানিন এর পরিমাণ সমান সাইটোসিন হবে। এটা খুব স্বাভাবিক, যেহেতু একটি স্ট্র্যান্ডে যতগুলি গুয়ানিন থাকবে ঠিক অপর স্ট্র্যান্ডে
ততগুলি সাইটোসিন থাকবে। অর্থাৎ এখানে যদি গুয়ানিন থাকে তাই এখানে সাইটোসিন অবশ্যই থাকবে। অর্থাৎ যদি এই স্ট্র্যান্ডটিতে আমরা ছোট একটি স্ট্র্যান্ড মনে করলাম, দিয়ে এটিতে দুটি গুয়ানিন আছে, তাহলে অবশ্যই দুটি সাইটোসিন থাকবে, যেহেতু গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের 3টে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে যুক্ত থাকে। একইভাবে যতগুলি অ্যাডিনিন থাকবে ততগুলি থাইমিন অবশ্যই থাকবে। কিন্তু এটাই যদি আমরা ভাবি যে এই দুটো ডুপ্লেক্সের ক্ষেত্রে ভাবলে এই ফর্মুলাটা খাটবে, কিন্তু যদি একটি স্ট্র্যান্ডের ক্ষেত্রে ভাবি কখনোই কিন্তু তখন আর A=T হবে না একটি সিঙ্গেল স্ট্র্যান্ডে, কারণ একটা সিঙ্গেল স্ট্র্যান্ডে তো আর কোনো এরকম বেস পেয়ারিংয়ের ব্যাপার থাকছে না। সেক্ষেত্রে A=T হবে এবং G=C হবে। কিন্তু যখন আমরা দুটো স্ট্র্যান্ডকে একসঙ্গে ভাববো তখন অবশ্যই A=T এবং G=C হবে। এবার দেখবো আমরা ওপেন এন্ডেড এবং ক্লোজড ডিএনএ। ক্লোজ ডিএনএ আমরা এতক্ষণ যে ডিএনএর সম্পর্কে জানলাম সবই হলো ওপেন এন্ডেড। কেন ওপেন এন্ডেড? কারণ কি আমরা দেখতে পেলাম যে এখানে একটি স্ট্র্যান্ড অপর একটি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে যুক্ত আছে। একটি 5' থেকে 3' দিকে রান করছে, আর একটি 3' থেকে 5' দিকে, অর্থাৎ অ্যান্টি প্যারালাল যে স্ট্র্যান্ড গঠন করে। কিন্তু এদের যে এন্ড পোর্শন সেটি কিন্তু মুক্ত, তাই এদেরকে বলা হচ্ছে ওপেন এন্ডেড। সাধারণত ইউক্যারিওটিক কোষের সমস্ত যে নিউক্লিয়ার যে ডিএনএ সেগুলো সবই হচ্ছে ওপেন এন্ডেড ডিএনএ। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি আমরা দেখি মাইটোকন্ড্রিয়ার মধ্যে এমটি ডিএনএ যেটি সার্কুলার টাইপের হয়, এক্ষেত্রে ডিএনএটি অবশ্যই ডুপ্লেক্স অর্থাৎ দ্বিতন্ত্রী, কিন্তু এরকম যে এদের এন্ড পোর্শন যেগুলো সেগুলো কিন্তু পরস্পর যুক্ত থাকে, তাই এই ধরনের ডিএনএকে বলা হবে ক্লোজড ডিএনএ। ক্লোজড ডিএনএ উদাহরণ হচ্ছে এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, বা বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ফাস্ট ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টিড ডিএনএ যে সিএল ডিএনএ, সেগুলো হচ্ছে সব ক্লোজড ডিএনএ। অপর এক প্রকার ডিএনএ এসএস ডিএনএ। এসএস ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বোঝাতে, SINGLE, সিঙ্গেল স্ট্র্যান্ড, অর্থাৎ একতন্ত্রী ডিএনএ। বাংলা যদি আমরা করি তাহলে হবে একতন্ত্রী ডিএনএ। এক্ষেত্রে কি হবে? ডিএনএর একটি স্ট্র্যান্ড থাকবে, অর্থাৎ এখানে ডুপ্লেক্স গঠন হবে না, দ্বিতন্ত্রী হবে না, এখানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর কোনো ব্যাপার নেই। আর এক্ষেত্রে যেহেতু কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হচ্ছে না, তাই এক্ষেত্রে যে অ্যাডেনিন = থাইমিন এবং গুয়ানিন = সাইটোসিন, অর্থাৎ যে চারগপ ল সেটি কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ এর ক্ষেত্রে খাটবে না। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ এর ক্ষেত্রে কেবলমাত্র ডিএস ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর ক্ষেত্রে চারগপ লটা খাটবে। আরও বেশ কয়েক প্রকার ডিএনএ এর বৈশিষ্ট্য অনুযায়ী বেশ প্রকার ভাগ আছে, বেশ কয়েক প্রকার, যেমন আমরা সেলফিশ ডিএনএ, জাঙ্ক ডিএনএ, সেলফিশ ডিএনএ। সেলফিশ কথাটা এই থেকে আমরা বুঝতে পারছি যে ডিএনএ স্বার্থপর। যে ডিএনএগুলি দেখা যাবে যে ডিএনএ তো কি করে আমরা জানি, ডিএনএ তার কমপ্লিমেন্টারি বেস থেকে এমআরএনএ তৈরি করে, তাই তো? এমআরএনএ তৈরি করে তারপর প্রোটিন তৈরি হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হবে এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে পরে প্রোটিন তৈরি হয়। এবার বেশ কিছু ডিএনএর অংশ থাকে যেগুলোতে কোনো রকম প্রয়োজনীয় কোডিং থাকে না, কোষের কোনো কাজে লাগে না। যে কোডগুলো থাকে সেটি কোনো কোষের কোনো কোডনযুক্ত হয় না, কোষের কোনো কাজে লাগে না এই টাইপের, কিন্তু নিজেদেরকে ওরা বারবার রেপ্লিকেশন করিয়ে নেয় এবং জিনোমের মধ্যে অবস্থান করে, কিন্তু কোনো কাজে লাগে না। সেই কারণে এই ধরনের ডিএনএকে বলা হচ্ছে সেলফিশ ডিএনএ। এখানে শেষ করছি। শেষ করার আগে একটু কুইক রিভিউ করা যাক কী কী জিনিস জানলাম। প্রাইমারি স্ট্রাকচার ফরমেশন অফ নিউক্লিক অ্যাসিড দেখেছিলাম প্রথমে। সেখানে দেখলাম যে কি করে নিউক্লিওটাইডগুলি পরপর ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে যুক্ত হচ্ছে। এরপরে দেখেছিলাম সেকেন্ডারি স্ট্রাকচার দেখলাম। সেখানে দেখতে পেলাম যে ডিএনএ ডুপ্লেক্স কিভাবে গঠন হয় এবং বেস পেয়ারিংটা কিভাবে তৈরি হয় সেটা দেখলাম, এবং বিডিএনএ, এডিএনএ, জেডডিএনএ এগুলো সম্পর্কে জানলাম। বিডিএনএর বৈশিষ্ট্যগুলো ডিটেলে আলোচনা করা হলো। বিডিএনএর ক্ষেত্রে আমরা দেখলাম যে পিউরিন পিরিমিডিন কী করে বেস পেয়ারিং হচ্ছে এবং টোটাল যে স্ট্রাকচারটা সেটা সম্পর্কে জানলাম। তার ব্যাস, মেজর গ্রুপ, মাইনর গ্রুপ এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এরপরে দেখেছিলাম চারগপ ল, চারগপ রুল। সেই রুলস অনুযায়ী আমরা দেখলাম যে
অ্যাডিনিন ইকুয়াল টু থাইমিন হবে, অর্থাৎ পিউরিন পিরিমিডিন বেস একটি ডিএনএ ডুপ্লেক্সে সর্বদা সমান হবে, অর্থাৎ অ্যাডিনিন ইকুয়াল টু থাইমিন এবং গুয়ানিন ইকুয়াল টু সাইটোসিন হবে। আর একটি নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে অ্যাডিনিন থাইমিন এবং গুয়ানিন সাইটোসিন এই যে অনুপাত সেটি কিন্তু সর্বদা ধ্রুবক হবে, একই হবে। একটি নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে সেটি একই রকম হবে। এবং বেশ কিছু ডিএনএ সম্পর্কে আলোচনা করলাম, যে সেলফিশ ডিএনএ কাকে বলে, জাঙ্ক ডিএনএ কাকে বলে, এই ধরনের ডিএনএ সম্পর্কে আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করব।